তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটা হলো জীবন সংগঠনের স্তর। এটা থেকে আজকে জীবদেহের উপাদানের অজৈব উপাদানগুলো নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। এই অজৈব উপাদানগুলোর প্রথমেই যেটা আছে সেটা হলো জল। এই যে অজৈব উপাদানের মধ্যে জল, এটার কি গুরুত্ব দেখো। যে কোনো জীবদেহের ক্ষেত্রে জল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জলের সাহায্যেই বিভিন্ন রকম কাজ হয়। প্রাণী দেহের ক্ষেত্রে এই জলের সাহায্যেই রক্তের মাধ্যমে ধরো সেই যে পুষ্টি পদার্থ, অক্সিজেন এগুলো ছড়িয়ে পড়ছে। তারপরে এই জলের সাহায্যে কিন্তু দেহ থেকে যে দূষিত পদার্থ সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই জল কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এছাড়াও ধরো যে কোনো উদ্ভিদ দেহের ক্ষেত্রে যদি জলের ভূমিকা দেখি, সেক্ষেত্রে উদ্ভিদের যে অঙ্কুরোদ্গম ঘটে, মানে বীজ থেকে বীজের যে অঙ্কুরোদ্গম ঘটে, বীজ পত্রের মধ্যে যে খাদ্য সঞ্চিত থাকে সেই খাদ্যটাকে তরল এবং সঞ্চিত খাদ্যটাকে তরল এবং নরম করার জন্য প্রয়োজন জল। এছাড়াও সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে জল প্রয়োজন। উদ্ভিদ মাটির থেকে যে খনিজ লবণ ও জল সেটাও নিচ্ছে, মানে খনিজ লবণ যে টেনে নিচ্ছে সেটাও জলে দ্রবীভূত খনিজ লবণই টেনে নিচ্ছে। তাহলে উদ্ভিদ দেহ কিন্তু জলের অনেকগুলো ভূমিকা আছে, ঠিক আছে। তাহলে যখন এই জীবদেহে জলের ভূমিকা আসবে, প্রথম কি লিখতে হবে যে জীবদেহের ক্ষেত্রে, সেটা উদ্ভিদ হোক প্রাণী কোষ হোক, সেক্ষেত্রে কি হয়, আমাদের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের কিন্তু অনেকটা অংশ জল। সেই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকম বিপাক ক্রিয়া ঘটছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে যে আমাদের পুষ্টি পদার্থ, অক্সিজেন, হরমোন এগুলো সব এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, সেটারও কিন্তু অনেকটা অংশ হলো জল। মানে রক্তের উপাদানের অনেকটা অংশ জল, লসিকার উপাদানের অনেকটা অংশ জল, ঠিক আছে। তারপর আসি হলো ধরো এই যে আমাদের শরীরে যে আমরা যে খাদ্য খাই, সেই খাদ্যও কিন্তু হজম হতে সাহায্য করে। জলের সাহায্যে খাদ্যের বিশ্লেষণ ঘটে, আর্দ্র বিশ্লেষণ ঘটে। আর চতুর্থ হলো উদ্ভিদ দেহের ক্ষেত্রে জলের সাহায্যে সালোক সংশ্লেষ ঘটে। সালোক সংশ্লেষে যে অক্সিজেন বার হয় সেটাও কিন্তু এই জল থেকেই, জল ভেঙেই যে অক্সিজেন তৈরি হয় সেটাই ওরা নির্গত করে। তারপর হলো মাটি থেকে যে খনিজ লবণ টেনে নিচ্ছে সেটাও জলের মাধ্যমে। উদ্ভিদ দেহ যে বিরুৎ জাতীয় উদ্ভিদরা যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটাও হয় কিন্তু জলের যে টান, উদ্ভিদ দেহের মধ্যে জলের টান বজায় রাখার জন্য উদ্ভিদের বাষ্পমোচন হচ্ছে, অতিরিক্ত জল শরীর থেকে বার হয়ে যাচ্ছে। তাহলে এই যে জলের মাধ্যমে কিন্তু দেহের বিভিন্ন কাজ হচ্ছে। একটা জলের কাজ হলো উদ্ভিদ দেহে যে সমস্ত খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা জলে দ্রবীভূত হয়ে ফ্লোয়েম কলার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এছাড়াও প্রাণীদেহের ক্ষেত্রে জলের আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো প্রাণী দেহ থেকে যে কোনো রকম দূষিত পদার্থ সেটা কিন্তু জলের মাধ্যমে শরীর থেকে মূত্র এবং ঘর্মের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের মানে দিনে মোটামুটি 3 লিটার জল খেতেই হয়। এই যে 3 লিটার জলের মধ্যে 1.5 লিটার মূত্রের মাধ্যমে বার হয়ে যায়। এবার বাকি ধরো 1000 ml বা 1 লিটার মতো জল আমাদের ঘামের সাহায্যে বেরিয়ে যায়। আচ্ছা, এই পরিমাণটা কিন্তু নির্ভর করে মানে কোন ঋতু রয়েছে তার উপর। মানে গ্রীষ্মকালে এটা 1000 ml বা 1 লিটার অবধি ঘাম হতে পারে, কিন্তু শীতকালে এই ঘামের পরিমাণটা অনেকটা কমে যায়। সেই জন্য তখন মূত্রের ফ্রিকোয়েন্সি অনেকটা বেড়ে যায়, মানে মূত্রের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। আমাদের নিঃশ্বাসের মাধ্যমে দিনে প্রায় 300 ml মতো জল বেরিয়ে যায়। নিঃশ্বাসের মাধ্যমে যে জল বেরিয়ে যায় সেটা বোঝার জন্য তোমরা একটা পরীক্ষা করতে পারো। নাকের সামনে একটা আয়না ধরতে পারো, তার ওপর যখন নিঃশ্বাস ত্যাগ করবে দেখবে আয়নার ওপর ছোট ছোট ভেপারের মতো ক্রিয়েট হচ্ছে। তার মানে কি আমাদের নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের মলের মাধ্যমে প্রায় 200 ml মতো জল বেরিয়ে যাচ্ছে। সেই জন্যই একটা সুস্থ স্বাভাবিক মানুষের দেহে কমপক্ষে 3 লিটার জল প্রয়োজন। এরপর আসি অ্যাসিড কাকে বলে। তোমরা হয়তো অনেকেই এটা জানো অ্যাসিড কাকে বলে, তাও একবার চলো দেখে নিই। বলছে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যে যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আধানরূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ প্রস্তুত করে তাকে অ্যাসিড বলে। পুরোটা বোঝাবার চেষ্টা করছি। প্রথমেই বলেছে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত যৌগ। তাহলে যৌগটা কীরকম? যৌগটায় একটা হাইড্রোজেন থাকতে পারে বা একাধিক হাইড্রোজেন থাকতে পারে। যেমন ধরো HCl, এটা হলো কি, এটা জলীয় দ্রবণে ভাঙলে কি হয়, H প্লাস Cl মাইনাস। তাহলে এটা হলো একটা হাইড্রোজেন যৌগ সমন্বিত যৌগ, ঠিক আছে। আর একটা হলো ধরো H2SO4,
H2SO4 যদি ভাঙে কি হবে, 2H প্লাস প্লাস SO4 2-, তাহলে এটাও হাইড্রোজেন পরমাণুর সমন্বিত যৌগ। এবার বলছে এই যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যে এরা জলে বিয়োজিত হয়েছে, নিয়ে H+ তৈরি করেছে দুটো ক্ষেত্রেই, ঠিক আছে। এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগ দ্বারা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ তৈরি করে তাকে অ্যাসিড বলে। মানে কি, ধরো এবার এই যে HCl থেকে যে H+ বেরোলো, এবার বলছে কি যে এই যে HClটা যদি তোমার বিক্রিয়া করে NaOH এর সাথে, NaOH এর Na পার্টটা হলো Na+OH-, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, যেটা ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগমূলক, মানে এক্ষেত্রে Na+, এই অংশটা কি হয়ে যাবে, এই Hটাকে প্রতিস্থাপন করে দেবে, নিয়ে নিজে বসবে, মানে তৈরি করবে NaCl প্লাস জল। বুঝলে, মানে ধাতু বা ধাতুর মতো আচরণকারী যৌগমূলক দ্বারা, মানে এই ধাতু বা ধাতুর মতো যৌগমূলক সেটা গিয়ে এই HCl এর Hটাকে সরিয়ে দেবে, কি নিজে বসবে। তাহলে কি হলো, NaCl তৈরি করলে এবং জল তৈরি করলো, তাহলে এইটাকেই বলছে অ্যাসিড। এটা হলো ধাতুর মতো আচরণকারী যৌগমূলক Na+। এবার যদি ধাতুর সাথেই হয় সেটা কি হবে, যেমন ধরো H2SO4 এটা যুক্ত হচ্ছে ধরো জিঙ্কের সাথে, তাহলে কি তৈরি হবে, ZnSO4 প্লাস 2। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে ধাতু দ্বারা, জিঙ্ক দ্বারা। সেই জন্য বলেছে যৌগটা ধাতুও হতে পারে বা ধাতুর মতো প্রতিস্থাপনযোগ্য হতে পারে। সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে কি তৈরি করেছে, দেখো লবণ তৈরি করেছে, NaCl ZnSO4, এটাকেই বলছে অ্যাসিড। এই যে অ্যাসিডের বেশ কতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমটা হলো অ্যাসিড হলো আম্লিক, স্বাদে অম্ল বা আম্লিক। দ্বিতীয় হলো এটা নীল লিটমাসকে লাল করে। মনে রাখবে এরমভাবে, এই জায়গাটা অনেকের না গুলিয়ে যায়, অনেক স্টুডেন্টরা বলে যে তাদের এই লিটমাসটা গুলিয়ে যায়, অ্যাসিডে গিয়ে কি হয়, ক্ষারে কি হয়, এই জিনিসটা কিভাবে মনে রাখবে, একটাই মনে রাখবে হলো অ্যাসিড হলো ডেঞ্জার বা ক্ষতিকর জিনিস, যেটা মানে ক্ষতি করে, তাহলে অ্যাসিডকে দেখানো হয় লাল হিসাবে, তাহলে এটা নীল লিটমাসকে লাল করে। যখনই অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, তাহলে ক্ষারটা ঠিক উল্টো হয়ে যাবে, লাল লিটমাসকে নীল। বোঝাতে পারলাম? তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লালে পরিণত করে দেয়, লালে পরিবর্তিত করে দেয়। আর নেক্সট হলো এই যে অ্যাসিড, এটা ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে, ঠিক আছে। এবার এই যে অ্যাসিডকে আমরা যদি দেখি, অ্যাসিড সাধারণত দুই প্রকার, খনিজ অ্যাসিড আর জৈব অ্যাসিড। যেসব অ্যাসিড খনিজ পদার্থ থেকে তৈরি হয় তাদেরকে বলে খনিজ অ্যাসিড, যেমন HCl, H2SO4, HNO3 এগুলো। আর জৈব অ্যাসিড কাকে বলে, যেগুলো জীবদেহে যে সমস্ত অ্যাসিড তৈরি হয়, যে জৈব অ্যাসিডে COOH গ্রুপটা থাকে। এই যে জৈব অ্যাসিডে কি গ্রুপ থাকে, COOH, এই গ্রুপটা থাকে, সেগুলোকেই বলা হয় হলো জৈব অ্যাসিড। যেমন ধরো ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এইগুলো। এদের গুরুত্ব কি, আমাদের যে শরীরে প্রথম যে গুরুত্ব সেটা হলো আমাদের স্টমাকে HCl বার হয়। এই HClটা কি করে, আমাদের খাদ্যের সাথে যে সমস্ত ধরো যাচ্ছে, যে সমস্ত মানে কি বলবো, যদি কোনো জীবাণু চলে যায় সেগুলোকে তাহলে মেরে ফেলে, এবং মানে পেপটিক, যেটা পেপটিন, সেই পেপটিনটাকে কাজ করতে সাহায্য করে। আর দ্বিতীয় হলো আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করি, আমাদের পেশি যখন অতিরিক্ত পরিশ্রম করে তখন সেই পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তৃতীয় হলো আমাদের শরীরে যে সমস্ত বিক্রিয়া ঘটছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে। এই যে নির্দিষ্ট পিএইচটা মেনটেন হচ্ছে বা বজায় রাখছে, এক্ষেত্রেও কিন্তু অ্যাসিড এবং ক্ষার দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ঠিক আছে। এবার আসি ক্ষার কাকে বলে। জলে দ্রবীভূত ধাতব মূলকের অক্সাইড এবং হাইড্রক্সাইডকে ক্ষার বলে। মানে কি, যেমন ধরো আমি একটু উদাহরণ লিখছি, NaOH। এই NaOH এটা হলো ধাতব মূলকের হাইড্রক্সাইড, এটা ধাতু, তার সাথে হাইড্রক্সাইড যুক্ত হয়ে আছে, তাই এটা একটা ক্ষার। CaO দেখো ধাতু, তার সাথে একটা অক্সাইড, এটাও হলো একটা ক্ষার। তাহলে এটা হলো ধাতব মূলকের হাইড্রক্সাইড, ধাতব মূলকের অক্সাইড, দুটোকে ক্ষার বলছে। তাহলে এই ক্ষারের কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হলো ক্ষার হলো পিচ্ছিল হয়। দেখবে ডিটারজেন্ট জলে গুললে অনেক ফেনা হয়, পিচ্ছিল হয়, কারণ কি, ডিটারজেন্টের মধ্যে অনেক পরিমাণ ক্ষার থাকে। ঠিক তেমনি এই যে ক্ষার, এটাও কিন্তু পিচ্ছিল হয়। তারপর হলো এটা কিন্তু
তড়িৎ পরিবহনে সক্ষম। সাবান জলের হাতে যদি তুমি সুইচ দাও, যদি সেখান থেকে তোমার মানে শক লাগার সম্ভাবনা থাকতে পারে, কারণ সাবান জল হলো তড়িতের মানে তড়িৎ তার মধ্যে দিয়ে যেতে পারে। তৃতীয় হলো এটা ক্ষার লাল লিটমাসকে নীল করে, তাহলে এটা হলো ক্ষার। আর নেক্সট হলো এই যে ক্ষার, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে। যেমন আগেরটায় দেখালাম তোমাদের NaOH HCl এর সাথে যুক্ত হচ্ছে, এই NaOH কি করছে, এই Na অংশটা Hকে সরিয়ে দিচ্ছে, গিয়ে নিজে বসে যাচ্ছে, তাহলে হলো NaCl প্লাস এই H আর OH মিলে জল তৈরি করছে, লবণ ও জল তৈরি করছে। ঠিক আছে, এই যে ক্ষার এটা দুই রকম হতে পারে, তীব্র ক্ষার, মৃদু ক্ষার। যেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গিয়ে প্রচুর OH তৈরি করছে সেটা হলো তীব্র ক্ষার, যেমন হলো NaOH। আর মৃদু ক্ষার যেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে না, তাদেরকে বলে মৃদু ক্ষার, যেমন ধরো NH4Cl। ওকে, তারপর আসি হলো এই যে ক্ষার, এটার কি কাজ, এটা আমাদের শরীরে কি কাজ করে। প্রথম হলো আমাদের যে ক্ষুদ্রান্তে আছে একরকম উৎসেচক ট্রিপসিন, সেটা বেশ পিএইচ মানে বেশি পিএইচে কাজ করে, মানে হলো সেই যে পিএইচটা সেটা ক্ষারের দিকে, সেই অবস্থায় যে ট্রিপসিন কাজ করে। আর এছাড়াও দ্বিতীয় হলো আমাদের রক্তে কিছু প্রাকৃতিকভাবে বাফার থাকে, রক্তের পিএইচ মোটামুটি 7.35 থেকে 7.45 মধ্যে ব্যালেন্স হয়। এর থেকে বড্ড বেশি কমে গেলে বা বেশি বেড়ে গেলে কিন্তু মানে জীবের ক্ষেত্রে সেটা ক্ষতিকারক। সেই জন্য এই যে আমাদের রক্তের যে পিএইচ এটাকে মেনটেন করে হলো এই ক্ষার। কিভাবে করছে, ধরো আমাদের শরীরে ধরো একটা দুর্বল অ্যাসিড আছে, তাহলে আমাদের শরীরে অনেকগুলো বাফার আছে, সেটা আছে রক্তে। এই বাফার সিস্টেমটা তৈরি হয় দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিড থেকে পাওয়া ক্ষারে কনজুগেট বেস সেগুলো দিয়ে তৈরি হয় হলো বাফার। যেমন আমাদের শরীরে একটা বাফার হলো H2CO3 মাইনাস একটা বাফার আছে। H2CO3 কি, কার্বনিক অ্যাসিড। H2CO3 কার্বনিক অ্যাসিড, যেটা জলীয় দ্রবণে ভেঙে গিয়ে H প্লাস HCO3 মাইনাস তৈরি করে। এবার এই যে কিছুটা পরিমাণ HCO3 আর এই কার্বনিক অ্যাসিড মানে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, এই দুটো মিলে একটা আমাদের রক্তে অবস্থান করে, সেটাই রক্তের যে মানে পিএইচকে খুব বেড়ে যেতেও দেয় না, খুব কমে যেতেও দেয় না। তাহলে এই যে বাফারগুলো সিস্টেম আমাদের যেগুলো রক্তে রয়েছে, এই বাফার সিস্টেমগুলো তৈরি হয় একটা দুর্বল অ্যাসিড এবং তা থেকেই উৎপন্ন কনজুগেট বেস দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটাই হলো কনজুগেট বেস, মানে এটাও হলো একরকম ক্ষার। এরপর আসি লবণে। কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। মানে কি, ধরো কোনো একটা অ্যাসিড আছে, সেটার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, মানে ধরো আমি লিখছি, ধরো HCl আছে, সেটা একটা অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে এইচটার কথা বলা হচ্ছে, সেটা যদি কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে ধরো NaOH যেটা ধাতুধর্মী মূলক, NAটা হলো ধাতুধর্মী মূলক দিয়ে প্রতিস্থাপন হয়ে যাচ্ছে, মানে হলো সরে যাচ্ছে, H সরে যাচ্ছে, Na আসছে, দিয়ে তৈরি হচ্ছে NaCl প্লাস জল তৈরি করছে, তাহলে এইটাকে যে যৌগটা তৈরি হচ্ছে এইটা হলো লবণ। তাহলে একটা অ্যাসিড এবং বেস যুক্ত হয়ে যেটা তৈরি করছে, জল ব্যতীত যেটা তৈরি করছে সেটাই হলো লবণ। তাহলে লবণে বৈশিষ্ট্য কি, এই যে লবণ এটা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হচ্ছে। এবার এই যে লবণ এটা 3 প্রকার হতে পারে, যেমন প্রসম লবণ, আম্লিক লবণ, ক্ষারীয় লবণ। প্রসম লবণ NaCl হলো একটা প্রসম লবণ, মানে এটার মধ্যে কোনো H এরকম কিছু নেই, H বা H কিছু নেই, তো এটা হলো প্রসম লবণ। আম্লিক লবণ হলো ধরো NaHSO4, এটা হলো আম্লিক লবণ, কারণ এই মানে এটার মধ্যে একটা হাইড্রোজেন রয়েছে প্রতিস্থাপনযোগ্য। আর ক্ষারীয় একটা লবণ হলো PbNO3(2). ঠিক আছে, তাহলে এরকম লবণ এতগুলো হতে পারে। লবণ এটা আমাদের রক্তে থাকছে এবং রক্তের যে সাম্যতা বজায় রাখছে। এবার আমরা যখন অতিরিক্ত বমি বা আমাদের যখন তরল দাস্ত হয়, সেটার মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ বার হয়ে যায়, তখন আমাদের ORS খেতে হয় এবং সেই ORSের মাধ্যমে আমরা কি করি, বাইরের লবণটাকে শরীরের মধ্যে নিই, কারণ এই লবণগুলোর থেকে যে আয়ন পাই সেগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম বিপাক্রিয়ায় কাজ করে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে আমরা এই যে জৈব উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনেও ক্লিক করো, তাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।